সকলকে স্বাগত জানাই লেক্সপ্রেস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ক্লাস 5-এর রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার 4 নম্বর স্কুল কান্দিরাজ হাই স্কুলে প্রশ্নগুলোর সলিউশন দেখে নেব। ঠিক আছে, যেখানে 1 নম্বর দাগে দিয়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দিয়ে প্রথমে কয়ের দাগে দিয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে 248/264কে প্রথমে দেখো 2 দিয়ে কেটেছি, 248কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 124, 264কে 2 দিয়ে ভাগ করে পাই 132। তারপরটা আবার 2 দিয়ে ভাগ করেছি, দিয়ে পেয়েছি দেখো 62 এবং 66। তারপরে সংখ্যাটাকে আবার 2 দিয়ে ভাগ করা হয়েছে, করে পেয়েছি 31 এবং 33 সমান হচ্ছে 31/33। ঠিক আছে, তারপরে দেখো 2 ক্ষয়ের দাগে দিচ্ছে শূন্যস্থান পূরণ করো। 9-এর 7 হলো একটি ড্যাশ ভগ্নাংশ। 9-এর 7-এ দেখো এইখানে ক্ষয়ের দাগে দিচ্ছে দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। দুটো বিন্দু দিয়ে সবসময় একটি সরলরেখাই আঁকা যাবে। যেমন হচ্ছে এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা দিয়ে যে কোনোভাবে একটাই সরলরেখা আঁকা যায়। তাহলে দুটো বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। তারপরে দেখো গয়ের দাগে দিয়েছে সমান 1000 ভাগের 1 ভাগ মানে কত অংশ। তাহলে 1000 ভাগের 1 ভাগ মানে হরে হবে তোমার 1000, আর কত ভাগ বলেছে মানে 1 ভাগ, তাহলে 1/1000, 1/1000 অংশ যে একই তলে। তারপরে দিয়েছে দেখো ঘয়ের দাগেরটা দিয়েছে তোমাদের একই তলে 4টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে। তাহলে একই তলে সর্বাধিক 4টে বিন্দুতে ছেদ করবে। দেখো যদি যে কোনো দুটো সরলরেখা দেয় তাহলে তারা কটা বিন্দুতে ছেদ করছে, একটা বিন্দুতে। যদি 3টে সরলরেখা দেয় তখন তারা ধরো 3টে বিন্দু, তখন তারা কটা বিন্দুতে ছেদ করছে, একটা, দুটো, আর এ যদি একে ক্রস করে তখন 3টে। ঠিক আছে, কিন্তু যখন 4টে বিন্দু হচ্ছে দেখো তখন 4টে বিন্দু কীভাবে ছেদ করছে, এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, একটা এটা দুটো, তারপরে এটা একটা 3টে, এটা 4 নম্বর। তা কটা বিন্দুতে ছেদ করেছে দেখো, সর্বাধিক যেহেতু জিজ্ঞেস করেছে তাহলে আমাদের সর্বাধিক হবে 1, 2, 3, 4, 5 এবং 6টা। ঠিক আছে, তাহলে সবসময় মনে রাখবে 4টি সরলরেখা সর্বাধিক 6টা বিন্দুতে ছেদ করে। 6টার কমও হতে পারে, 4টেও হতে পারে, 3টেও হতে পারে, 5টাও হতে পারে, কিন্তু 6-এর বেশি হবে না। ঠিক আছে, 7টা হবে না, 6টি সরলরেখাতেই করবে। এটার একটা এই শুধুমাত্র এই প্রশ্নেরই উত্তরের একটা আমি ভিডিও করেছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে 13-এর বর্গের বর্গমূল কত। তাহলে 13-এর বর্গের বর্গমূল মানে 13-এর বর্গ মানে হচ্ছে 13 স্কোয়ার। ঠিক আছে, আর তার বর্গমূল মানে রুট মানে হচ্ছে 13। 13-এর বর্গের বর্গমূল সবসময় 13ই হবে। তারপরে দিয়েছে কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য তার অর্ধ পরিসীমা কত গুণ হয়। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যা সমান আমরা কি জানি, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান কি হবে, অর্ধেক মানে অর্ধেক হয়ে যাবে, মানে 4-এর অর্ধেক মানে 2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান হাফ ইন্টু বর্গক্ষেত্রের অর্ধ পরিসীমা। ঠিক আছে, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য তার অর্ধ পরিসীমা হাফ গুণ। ঠিক আছে, তারপরে নেক্সট অঙ্ক হচ্ছে ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে ড্যাশ অথবা ড্যাশ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে নিচে লব এবং হরকে গুণ বা ভাগ করলে, একই সংখ্যা দিয়ে যদি তুমি গুণ বা ভাগ করো তাহলে ভগ্নাংশের কোনো পরিবর্তনই হবে না। লব মানে হচ্ছে এটা হচ্ছে ধরো 5, আর এটা হচ্ছে 6। একে যদি 2 দিয়ে গুণ করি, একে 2 দিয়ে গুণ করি, তাহলে কত পাবো, 10/12। ঠিক আছে, এবার এইটাকে কাটাকাটি যদি লঘিষ্ঠ আকারে করতে চাই, 2 দিয়ে ভাগ করে কত পেয়ে যাবো, 5, 6, মানে আগের সংখ্যাটাই পেয়ে গেলাম। আবার এই সংখ্যাটাকে যদি সমান সংখ্যা দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু সেই কাটাকাটি করে আবার সেই সংখ্যাটাই পেয়ে যাবো। ঠিক আছে, তারপর বর্গীয় দাগে দিয়েছে দেখো সঠিক চিহ্ন বসাও। 3-এর 7 ড্যাশ 5-এর 7। তাহলে এখানে দেখো এখানে হরগুলো যেহেতু সমান, তাই আমরা যে ওপরে যেটা বড় হবে তার সে বড় হবে, আর যে ছোট হবে সে ছোট হবে। ঠিক আছে, मम्मी हो गया ভুল লিখেছে দেখো, এটা হবে 3-এর 7 লেস দ্যান 5-এর 7। ঠিক আছে, তারপরে দেখো
দুইয়ের দাগেরটায় কি দিয়েছে তোমাদের? দুইয়ের দাগে দিয়েছে রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য হলো রেখার কোনো প্রান্তবিন্দু নেই আর রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে। আর রেখার দৈর্ঘ্য মাপা যায় না আর রেখাংশের দৈর্ঘ্য মাপা যায় না। রেখা মানে হচ্ছে আলো, আলোর দৈর্ঘ্য মাপা যাবে না, ঠিক আছে? ও একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয়ে কত দূর পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার কিন্তু পরিমাপ করা যায় না। কিন্তু রেখাংশ মানে হচ্ছে ধরো একটা সরলরেখা, এবি একটা সরলরেখা, সেটা কত দৈর্ঘ্য হবে? 5 মিটার, 7 মিটার, এইটা হচ্ছে রেখাংশ। আর রেখা মানে হচ্ছে এইটা যেটা অনবরত চলে যাচ্ছে সেটা হচ্ছে রেখা। সেই জন্য রেখার কোনো প্রান্তবিন্দু নেই, মানে রেখার কোনো শুরু শেষ নেই। প্রান্তবিন্দু মানে হচ্ছে রেখার কোনো শুরু শেষ নেই। রেখাংশে কিন্তু শুরু হচ্ছে, মানে এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হয়ে যাচ্ছে। রেখাংশ মানে হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু রেখার কোনো ঠিক নেই, এ কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে সেটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে? সেই জন্য রেখার দৈর্ঘ্যকে মাপা যায় না, রেখাংশের দৈর্ঘ্যকে মাপা যায়। ছবিটা মনে রাখবে, তাহলেই পরীক্ষা হলে তোমরা পার্থক্যটা খুব সহজে লিখে আসতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো দুইয়ের দাগের খ দিয়েছে একটি আয়তকার জমির পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার হলে জমিটির প্রস্থ কত? তাহলে আয়তকার জমির পরিসীমা আমরা কি জানি? আয়তকার জমির পরিসীমা সমান বলে দিচ্ছে 256 মিটার। এবার সুতরাং আয়তকার জমি অর্ধ পরিসীমা কত হবে? 256 ভাজিত 2 সমান হচ্ছে 128 মিটার। তাহলে অর্ধ পরিসীমা সমান আমরা জানি দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে প্রস্থ সমান প্রস্থটাই আমাকে বের করতে হবে। তাহলে অর্ধ পরিসীমা বলে দিয়েছে 128 মিটার আর দৈর্ঘ্য বলে দিয়েছে 74 মিটার, তাহলে বিয়োগ করে পাচ্ছি 54 মিটার। তাহলে জমিটির প্রস্থ হবে 54 মিটার। নেক্সট দেখো গয়ের দাগেরটাই দিয়েছে তোমাদের ছোট থেকে বড় হিসাবে সাজাও। 0.03, 0.73, 0.30। তাহলে 0.03কে কি লিখতে পারি? দশমিকের পর দুটো ঘর রয়েছে মানে এই সংখ্যাটা লিখবো 0.3, বাঁদিকে শূন্য কোনো ভ্যালু হয় না, তাহলে 3 দুটো ঘর পর রয়েছে বলে একের পিঠে দুটো শূন্য, ঠিক আছে? তারপর হচ্ছে 0.73, মানে এই 7-3 বসাবো, দশমিকের পর কটা সংখ্যা? একটা, দুটো, তাহলে একের পিঠে দুটো শূন্য। দশমিকের পর 3 শূন্য সমান হচ্ছে 3 শূন্য বাই 1, দশমিকের পর দুটো ঘর বলে 100। তাহলে এখানে দেখো আমার কিন্তু সব হরগুলো সমান হয়ে গেছে, 100 100 করে সব সমান হয়ে গেছে। তাহলে আমরা কি করব? লবগুলো যে বড় সে বড়, তাহলে 3, 73 আর 30-এর মধ্যে কে বড়? 73 বড়। দেখো এই হা চিহ্নটা কোন দিকে হয়? যে বড় হয় তার দিকেই হয়। তাহলে 73টাকে বড় বসালাম। তারপরে কে রয়েছে? 3 বড় না 30 বড়? 30 বড়, তাহলে 30টা হলো। তারপরে কে বড়? 3, তাহলে 3-এর 100 লেস দেন, মানে 3-এর 100 লেস দেন মানে হচ্ছে 3-এর 100 30/100 থেকে ছোট, আবার 30/100 73/100 থেকে ছোট। সুতরাং 0.03 লেস দেন 0.30 লেস দেন 0.73, ঠিক আছে? তারপরে দেখো ঘয়ের দাগেরটা দিয়েছে সমরেখ বিন্দু কাকে বলে? চিহ্ন দিয়ে লেখো। 3 বা 3-এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় থাকে তাদেরকে সমরেখ বিন্দু বলে। দেখো 3টে বিন্দু 1 2 3, 3টে বিন্দু কিন্তু একই সরলরেখায় রয়েছে, ঠিক আছে? 3-এর বেশি। এবার এটা ABC নাম দিয়েছি আমি, এটা আবার DEFGH যে তোমার জেড পর্যন্ত অসংখ্য যতগুলো বিন্দু একটা সরলরেখা থাকে একই সরলরেখায় থাকতে হবে। এবার এইটা ABC এইটা রয়েছে, ধরো এরকম করে, আবার এইটা এরকম হয়ে গেল, মানে এটা হলো A, এটা হলো B, এটা হলো C। এটা হলে কিন্তু এটা সমরেখ বিন্দু হলো না। এটা কেন? এই রেখাটা বাঁকা হয়ে গেছে, তাহলে এইটা কিন্তু হবে না। এটা হচ্ছে সমরেখ বিন্দু, যেটা একই সরলরেখায় মানে সমানভাবে থাকবে তাকে সমরেখ বিন্দু বলে। 3 বা 3-এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় থাকে তাদেরকে সমরেখ বিন্দু বলে, ঠিক আছে? নেক্সট এসো 1 দাগেরটায় দিয়েছে দেখো 1-এর 3, 1-এর 5 ও 1-এর 7কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। লব কোনটা? ওপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। তার মানে 1-এর 3, 1-এর 5, 1-এর 7, মানে ওপরগুলোকে একগুলোকে 12 করতে বলেছে। তাহলে 1-কে কত দিয়ে গুণ করলে 12 পাবো? 12 দিয়ে গুণ করলেই 12 পাবো। তাহলে 1-এর 3 সমান হচ্ছে 1 গুণিত 12, তাহলে উপর নিচে 12 গুণ করব। আমরা একটু আগে একটা শূন্যস্থান পূরণ করলাম না, যেখানে দেখলাম ভগ্নাংশের ওপরে এবং নিচে মানে লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে ওপরেরটাকে 12 করতে বলেছে মানে ওপরে 12 দিয়ে গুণ করলে নিচেও 12 দিয়ে গুণ করতে হবে আমাকে, ঠিক আছে?
তাহলে 1/3 সমান 1 গুণিত 12 বাই 3 গুণিত 12 সমান 12/36। 1/5 সমান হচ্ছে 1 গুণিত 12 বাই 5 গুণিত 12 সমান 12/60। 1/7 সমান হচ্ছে 1 গুণিত 12 বাই 7 গুণিত 12 সমান 12/72। ঠিক আছে, দেখো এদের সবার কিন্তু লবগুলো 12 12 হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো 3, তোমাদের সরল করো, খুব ইম্পর্টেন্ট, তোমাদের বারবার আমি বলে দিয়েছি, যত বেশি প্র্যাকটিস করবে সে তত ঠিকঠাক করে উত্তর করে আসবে। তার প্রথমেই দিয়েছে দেখো 19, থার্ড ব্র্যাকেট 8 বিয়োগ 5, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5 বিয়োগ 2, ব্র্যাকেটের মধ্যে 2 বিয়োগ 1 বিয়োগ 1, মাথায় এটাকে কি বলা হয়, রেখা বন্ধনী। মাথায় এই যে দাগটা রয়েছে সেটাকে কি বলা হয়, রেখা বন্ধনী। তারপরে সমস্ত ব্র্যাকেটগুলোকে ক্লোজ করা হয়েছে। এই দেখো এই 19-এর পরে ব্র্যাকেটের মাঝে কিন্তু কোনো চিহ্ন নেই, এর মানে কি, এখানে হচ্ছে এর, আর এর মানে আমরা কি জানি, গুণিত। তাহলে 19 গুণ 8 বিয়োগ 5 বিয়োগ 2, 2-এর পরে এখানেও দেখো কিন্তু এখানেও কোনো এখানেও কিন্তু তোমার কোনো চিহ্ন দেওয়া নেই, তার মানে এটা কি হবে, গুণ। এটা আমরা করব। আর আমরা জানি বদমাস রুল অনুযায়ী সবার প্রথমে আমাদের কি করতে হয়, রেখা বন্ধনী কাজ করতে হয়। মানে আমার যেটা যেমন আছে থাকবে, সবার প্রথমে আমি রেখা বন্ধনী কাজগুলো করব। তাহলে 1 বিয়োগ 1 সমান কি পেলাম, 0, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, 2 থেকে 2 বিয়োগ করে কত পাচ্ছি, তারপরে প্রথম ব্র্যাকেটের কাজ হয়। দেখো এখানে প্রথম ব্র্যাকেট, এইটা যেমন ছিল 19 গুণ 8 বিয়োগ 5 বিয়োগ 2 গুণ, এই 2 গুণ পর্যন্ত বসেছে। 2 বিয়োগ 0 করলে কত পাই আমরা, 2। তাহলে 2 বসালাম, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে আবার ওরকমই 19 গুণ 8 বিয়োগ 5 বিয়োগ 2 গুণ 2। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো বিয়োগ চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন রয়েছে। তাহলে বদমাসের রুল অনুযায়ী আমরা গুণের কাজ আগে করি। তাহলে 2 গুণ 2 সমান হচ্ছে 4, 5 বিয়োগ 4, যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো। আবার দেখো যেমন আছে সেটাই বসে গেল, 19 গুণ 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5 বিয়োগ 4 সমান হচ্ছে 1, 1 বসলো। তাহলে 8 বিয়োগ 1 মানে হচ্ছে 7, 19 7 133। ঠিক আছে, আশা করি তোমাদের সকলেরই 20 পর্যন্ত নামটা মুখস্থ থাকবে। যদি কারোর না থাকে চেষ্টা করো তাড়াতাড়ি করে মুখস্থ করে নেওয়া, তাহলে গুণগুলো করতে সুবিধা। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো 4-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4টে প্রশ্নেরই উত্তর সলিউশন করে দেওয়া হয়েছে। এখানে 4-এর ক দিয়েছে, একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে, একটি কল খুলে 1/16 অংশ জল ঢালা হলো, একটি পরে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো, এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে। ঠিক আছে, তাহলে চৌবাচ্চায় জলপূর্ণ হলো 1/8 যোগ 1/16 যোগ 1/4 অংশ, দিয়ে এখানে দেখো 8, 16 এবং 4-এর আমি লসাগু বের করেছি। প্রথমে 4 দিয়ে গেছি, তোমরা 2 দিয়েও করতে পারো, না আমি সহজে করার জন্য সময় বাঁচানোর জন্য 4 দিয়ে আগে করে দিয়েছি। তাহলে 4 দিয়ে 8, 4 4 16, 4 1 4, তারপরে 2 দিয়ে গেল, 2 1 2, 2 2 4 1, তাহলে 8 16 4-এর লসাগু কত পেলাম, 4 গুণ 2 গুণ 2 মানে 16। ঠিক আছে, তাহলে এখানে লসাগু হলো 16, তাহলে 8কে 16কে 8 দিয়ে ভাগ করলে কত পাবো, 2। তাহলে 2 গুণ 1, ওপরে 1 রয়েছে 1, যোগ 16কে 16 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1 গুণ 1, 16কে 4 দিয়ে ভাগ করলে পাবো 4, তাহলে 1 গুণ 4, 1 গুণ 4, তাহলে 2 গুণ 1 মানে হচ্ছে 2, এটা কি করেছে, 2 গুণ 1 2, যোগ 1 যোগ 4 মানে 4 আর 3 4 আর 2 6 আর 1 7, কি হলো, 4 7 16 হবে। ঠিক আছে, আর 2 16, 2 2 1 4, 4 1 5, 5 আর 2 7, তাহলে এটা হবে 7-এর 16 অংশ। ঠিক আছে, তাহলে এখন চৌবাচ্চার কত অংশ পূর্ণ রয়েছে, 7-এর 16 অংশ জলপূর্ণ আছে। দেখে না, এখানে আমি এখানে 2টাকে 3 করে দিয়েছিলাম, ভুল করে দিয়েছিলাম। তোমরা এই সিলি মিস্টেকগুলোই পরীক্ষার হলে চেক করবে যাতে ভুল না হয়, একটু ভুলের জন্যই অঙ্কগুলো ভুল হয়ে যায়। আর মেয়েটা আজকে জ্বালাচ্ছে। ঠিক আছে, তোমরা দেখে নাও অঙ্কগুলো,
ক্ষয়ের দাগে দিয়েছে সুমিত, সাধনা ও রাজু তিনজন ম্যাজিক দেখাচ্ছে। 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে। ম্যাজিক দেখার পর প্রত্যেকে 2 টাকা করে দিল। যত টাকা উঠলো তিনজনের সমান ভাগে ভাগ করে নিল, প্রত্যেকে কত টাকা করে পেল। তাহলে 15 জন ছেলে মেয়ে ম্যাজিক খেলা দেখার পর প্রত্যেকে 2 টাকা করে দিল, সুতরাং মোট টাকা দিল 15 গুণিত 2 সমান 30 টাকা। এখন 30 টাকা তিনজনের সমান ভাগে ভাগ করে নিল। তাহলে প্রত্যেক মানে তিনজন দেখিয়েছিল খেলাটা, ঠিক আছে। সুমিত, সাধনা আর রাজ তিনজন ম্যাজিক খেলা দেখেছিল, তাহলে মোট পেলো 30 টাকা। 30 টাকা এবার তিনজনের মধ্যে ভাগ করলে কত হবে? 30 ভাজিত 3 সমান হচ্ছে 10 টাকা। তাহলে প্রত্যেকে 10 টাকা করে পাবে, ঠিক আছে। তারপরে দেখো গয়ের দাগেটা দিয়েছে, একটি খেলার মাঠে 3য় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল? তাহলে 3য় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো আছে এবং একটি সারিতে 13 জন আছে। বর্গাকারে দাঁড় করানো আছে মানে 13 স্কোয়ার, ঠিক আছে। সুতরাং মোট ছাত্র সংখ্যা 13 স্কোয়ার। তা বর্গাকারে সাজানো মানে আর কি, এই তোমার এদিকেও যতটা সাজানো রয়েছে এইদিকেও ততজন রয়েছে। বর্গাকার মানে তাই, মানে 13 গুণ 13 সমান হচ্ছে 169 জন, ঠিক আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে যাওয়ার পরেও বর্গাকারে সাজানো হলো এবং একটি সারিতে 10 জন করে রইল, মানে বর্গাকারে সাজানো রয়েছে, যার এদিকেও 10 রয়েছে এদিকেও 10 রয়েছে। তাহলে এখন মোট ছাত্র সংখ্যা কত? 10 স্কোয়ার জন। 10 স্কোয়ার মানে 10 গুণ 10 মানে 100 জন। তাহলে চলে গেল কতজন? প্রথমে ছিল 169 জন আর এখন চলে গেল 100 জন। তাহলে 169 বিয়োগ 100 সমান 69 জন। তাহলে 69 জন ছাত্র চলে গেছে। তাহলে প্রথমে ছিল 169 জন আর চলে গেছে 100 জন। তাহলে বাকি কতজন চলে গেল ছেড়ে? শুধুমাত্র 69 জন ছেলে মেয়ে চলে গেছে আবার, ঠিক আছে। নেক্সট দেখো লাস্ট অঙ্ক ঘরের দাগে দিয়েছে, দেখো একটি আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ 30 মিটার। মাঠটি চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা হলে পাঁচিলের দৈর্ঘ্য কত হবে? আবার পুরো মাঠটি তিরপল দিয়ে ঢাকলে কত তিরপল লাগবে? তাহলে আয়তকার খেলার মাঠের পরিসীমা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিটার। দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 50 মিটার, প্রস্থ বলে দিয়েছে 30 মিটার। তাহলে 50 যোগ 30 করলে 80 মিটার। তাহলে 2 গুণিত 80 সমান হচ্ছে 160 মিটার। সুতরাং মাঠটির চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা হলে পাঁচিলের দৈর্ঘ্য হবে 160 মিটার। আবার মাঠটির ক্ষেত্রফল সমান, মাঠটির ক্ষেত্রফল মানে কি, আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে 30 মানে 1500 মিটার, ঠিক আছে। তাহলে পুরো মাঠটি ত্রিপল দিয়ে ঘিরতে লাগবে 1500 বর্গমিটার ত্রিপল লাগবে। পুরো মাঠটাকে ঘিরতে হবে, ঠিক আছে। আর যদি বলতো মাঠের চারপাশে ঘিরতে কত লাগবে, শুধু এই বাউন্ডারির চারপাশে বললে তখন আমরা পরিসীমা বের করতাম। যেমন এটা 160 মিটার পরিসীমা, আর পুরো মাঠটাকে ঘেরতে কত লাগবে তখন বললে আমরা ক্ষেত্রফল বের করব, মনে থাকবে। চারিদিকে এই বাউন্ডারি চারদিকে বললে তখন পরিসীমা বের করব, আর এই ভেতরটায় যদি বলে তখন আমরা ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তোমরা আরেকবার দেখে নাও। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।